হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের করাবো যেটা ভলিউম 2 করাচ্ছিলাম, তার আজকে মডেল কোশ্চেন পেপার 5 এর পার্ট 1। এই পার্ট 1 এ তোমরা যেটা পাবে 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ, 4 এর দাগ। চলো একদম 1 এর দাগ থেকে শুরু করি। আজকে আমরা করব 5 এর 1 এর দাগের 1 একটা থেকে আমরা শুরু করব। একদম দারুণ ভাবে বুঝবে। আমার এই চ্যানেলে সম্পূর্ণ সমাধান পাবে পুরো ভলিউম 2 এর। তারপরে আগামীতে সাজেশন থেকে শুরু করে তোমাদের এক্সট্রা ম্যাথ থেকে শুরু করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে পাঠাবে, আমি তোমাদের সলিউশন করে দেবো। কিন্তু আমাদের সকলের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকে আমাদের রেজাল্ট কিন্তু দারুণ ভাবে করতে হবে। তার জন্য যা করতে হয়, যা পাঠাবে সেগুলো সবগুলোর আমরা সমাধান দেবো। চলো একের দাগটা কি বলেছে দেখি। বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হারে কোন মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 1 টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা। দেখো যেহেতু বার্ষিক কথাটা বলেছে তাহলে চক্রবৃদ্ধি এবং সরল সুদ 1 বছরের ক্ষেত্রে সমান হবে। তার মানে যদি x হয় চক্রবৃদ্ধি, y যদি হয় সরল, তার মানে আমাদের আলটিমেট এখানে হবে যেটা x সমান y। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের দাগটা আমাদের কমপ্লিট হলো। যদি পর্ব 6 মাস হতো তাহলে 6 মাসে দুজনের মধ্যে সমান হতো। এটা আমি আগেও আলোচনা করেছি, এখনো বললাম। যদি বার্ষিকের ক্ষেত্রে চক্রবৃদ্ধি এবং সরল সুদ সমান হচ্ছে তাহলে আমাদের 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মান সমান হবে। দুই দাগটা দেখো। এক্স ভেরিজিয়াস আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবং আমাদের মানগুলো কি আছে? এক্স এর মান 9 আর ওয়াই এর মান হচ্ছে 3। এক্স সমান 9 ওয়াই সমান 3 হলে, এক্স সমান 9 ওয়াই সমান 3 হলে 9 সমান কে ইন্টু 3 তার হোল স্কোয়ার। তাহলে 9 সমান 9 কে, এখান থেকে বেরোবে কে ইকাল টু 1। কে ইকাল টু 1, কে এর ভ্যালু বস করাবো। আর কতর ভ্যালু দিয়ে আছে? কে এর ভ্যালু বস করাবো আর এক্স এর ভ্যালু। কে সমান 1 আর এক্স সমান 25 বসিয়ে পাই। আচ্ছা, এক্স এর ভ্যালু হচ্ছে 25, কে এর ভ্যালু 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমাদের যেটা আসবে 25, ওয়াই সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 5। ওয়াই সমান আবার ধনাত্মক মান বলেছে, যদি ঋণাত্মক বলতো প্লাস মাইনাস 5 হতে পারতো। যেহেতু ধনাত্মক বলেছে, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেহেতু ওয়াই এর ভ্যালু ধনাত্মক বলেছে। যদি ঋণাত্মক বলতো হ্যাঁ -5ও হতে পারতো। চলো আমরা এবার যেটা করাবো সেটা হচ্ছে 1 এর দাগ, 2 এর দাগ হলো, এবার হচ্ছে 3 এর দাগ। দেখো 3 এর দাগটা কি বলেছে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি সমান এসি বলেছে। এবি সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসি। আচ্ছা, এবি সমান বিসি, এসি নয়, এবি সমান দেওয়া আছে বিসি। আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে এ বি স্কোয়ার সমান আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এ বি স্কোয়ার সমান আমাদের দিয়েছে 2a সি স্কোয়ার, 2a সি স্কোয়ার। আচ্ছা, এই 2a সি স্কোয়ারকে আমরা একটা কাজ করি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর একটা স্কোয়ারকে স্কোয়ার রাখি। পরে দেখো আমাদের ভুল করছি নাকি এসি সমান বিসি ছিল, এবি সমান বিসি নয়, এসি সমান বিসি ছিল। তাহলে এই এসির জায়গায় আমি আবার বিসি পুট করি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কি এসছে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, সেটা সমকোণী হোক আর যাই পারে হোক, আমাদের বলেছে এসি এবং বিসি সমান। তাহলে এসি এবং বিসি সমান। এবার লক্ষ্য করো, এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমাদের ম্যাচ করেছে। তার মানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হোল্ড করে গেছে। তাহলে এখানে কার মানছে যে কোণ সি। তাহলে দেখো কোণ এবি যদি অতিভুজ হয় তার বিপরীত কোণটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে আলটিমেট কোণ সি সমান আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আসবে। আর 90 ডিগ্রি অপশন যেখানে আছে অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি এটাকে কিসে ট্রান্সফার করলাম? পিথাগোরাসে ট্রান্সফার করে দিলাম। তার মানে আলটিমেট হয়ে গেল 3 এর দাগের বি। চলো 4 এর দাগ কি বলেছে দেখি। এ সমান সাইন থিটা প্লাস কস থিটা। এ সমান আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, আর বি সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। ব্যাস। আচ্ছা, একটা কাজ করি, আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো আলটিমেট আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হবে, প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। চলো এবার এটার ভ্যালু দেখি। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমাদের চলে এলো কত? তাহলে আলটিমেট যেটা চলে আসছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের রিলেশনটা যেটা চলে আসছে সেটা হচ্ছে 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2। অপশন সি আছে, কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন সি কাটাপ্পা হয়ে গেল সঠিক অ্যান্সার। যা যা রিলেশন দিয়েছিল, ইকুয়েশন দিয়েছিল, সেখান থেকে আমি কি করলাম? এ এবং বি এর মান বার করলাম। চলো
আমাদের 4-এর দাগ হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 5-এর দাগের ম্যাথ। চলো এটা মুছে দিলাম। হ্যাঁ, চলো 5-এর দাগটা করবো। 5-এর দাগ, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়ে সম ব্যাস বিশিষ্ট একটা শঙ্কু তৈরি করব, তার উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা ওই শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধটা ধরতে হবে। শঙ্কুর উচ্চতা এইচ একক, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর একক। তাহলে অতএব আয়তন আমার যেটা হবে সেটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ব্যাস। এবার কি বলেছে? এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়ে সম ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আলটিমেট আছে এর ব্যাসার্ধটা আমার এক্সই হবে, এর ব্যাসার্ধটা আমাদের এক্সই করে দাও। তাহলে 1/3 পাই এক্স স্কয়ার ইন্টু এইচ, ব্যাসার্ধটা কিন্তু আমাদের সমান। আচ্ছা, গোলকটির ব্যাসার্ধ কত? গোলকটির ব্যাসার্ধ কত? এক্স একক। আয়তন কত? আয়তন আসবে 4/3 পাই এক্স কিউব আমাদের চলে আসবে ঘন একক। ব্যাস। এবার দেখো শর্তে, শর্তে দুটাকে সমান করে দিই। 4/3 পাই এক্স কিউব সমান 1/3 পাই এক্স স্কয়ার ইন্টু এইচ। দেখো 3 ক্যান্সেল, পায়ে পায়ে ক্যান্সেল, এক্স দুটো এখানে এক্স একটা ক্যান্সেল, মানে 4x সমান আমাদের চলে এলো এইচ। তাহলে এক্স বাই এইচ সমান যেটা দিয়ে আছে 1/4, এক্স ইজ টু এইচ সমান দিয়ে আছে 1:4, এক্স ইজ টু এইচ সমান দিয়ে আছে যেটা 1:4। ও আগে কার কাছে চেয়েছে? আচ্ছা, উচ্চতা ইজ টু ব্যাসার্ধ চেয়েছে। তাহলে এইচ ইজ টু এক্স সমান যেটা আসবে 4:1, এইচ ইজ টু এক্স সমান যেটা আসবে 4:1। অপশন বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6-এর দাগটা করবো। এটা মুছে দিচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি 5-এর দাগটা। এবার যেটা করবো সেটা হচ্ছে 6-এর দাগটা। তোমরা দারুণ ভাবে বোঝার চেষ্টা করো, প্রতিটা ম্যাথকে একটু বুঝে করবে, দেখবে নেক্সট বার যখন এই ম্যাথ গুলো পাবে তখন দেখবে আর তোমাদের সমস্যা হচ্ছে না। চলো 6-এর দাগটা দেখা। এত 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 সংখ্যাগুলির মধ্যমা কত? প্রথম কথা, মধ্যমা বার করতে গেলে কি করতে হয়? সেটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়, মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি 36 কে দেখতে পাচ্ছি। সবচেয়ে ছোট যেটাকে দেখতে পাচ্ছি সেটা 36 কে দেখতে পাচ্ছি। 36-এর পর আমাদের আছে 38, 38-এর পর আছে আমাদের কত? 38-এর পর আছে 51, 51-র পর আমি দেখতে পাচ্ছি 51-র পর দেখতে পাচ্ছি 64, 68, 70, 64 দেখতে পাচ্ছি, 68 দেখতে পাচ্ছি, 70 দেখতে পাচ্ছি, 64, 68, 70। আচ্ছা, এবার দেখা যাচ্ছে 73-কে আমি দেখতে পেয়েছি, 73-কে আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখতে পেয়েছি 79-কে দেখতে পেয়েছি, 79-কে দেখতে, আচ্ছা একটা জায়গায় ছিল না 72 ছিল না? 72 ছিল, তার মানে 70-এর পর 72, তারপরে 73, 72, তারপরে 73, তারপরে 79, 79-র পরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 82। ব্যাস। কটা পড়ছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা। এখানে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ, ম্যাচ করে গেছে। তাহলে এন এর ভ্যালু কত? 10। 10 মানে কি বাবা? যুগ্ম। 10 মানে কি? যুগ্ম। তাহলে আলটিমেট এখানে মধ্যমা পদ কি আসবে? মধ্যমা পদ কি আসবে? মধ্যমা পদ হচ্ছে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম যে পদ বাই 2। তাহলে 10/2 তম মানে 5 তম প্লাস 6 তম বাই 2, তাহলে 5 তম প্লাস 6 তম বাই 2। 5 তম মানে দেখে 1 2 3 4 5, 5 তম। 6 তম মানে তার পরেরটা বাই 2, মানে আমাদের যেটা বেরাচ্ছে সেটা কত? 69 বেরাচ্ছে। আর 69 আমাদের যেখানে অপশন আছে সেটা হচ্ছে অপশন সি। দেখো আমাদের মধ্যমার ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে এন এর ভ্যালু যুগ্ম হলে এবং আরেকটা হচ্ছে এন এর ভ্যালু অযুগ্ম হলে। যুগ্ম হলে কি হয়? যুগ্ম হলে হচ্ছে n/2 তম এবং n/2 প্লাস 1 তম পদের হচ্ছে গড়টা হয়ে যায় যুগ্ম হলে। আর অযুগ্ম হলে আমাদের মধ্যমা তো একটাই থাকে, তাহলে n+1/2 তম পদটাই হয়ে যায় আমাদের মধ্যমা। ক্লিয়ার হলো? চলো 1-এর দাগ কমপ্লিট করলাম। এবার যেটা করাবো সেটা হচ্ছে 2-এর দাগের ম্যাথ। চলো দেখো এবার যেটা হবে সেটা হচ্ছে 2-এর দাগ। 2-এর দাগ মানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ড্যাশ পূরণ। চলো, দুইজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 90 টাকা, এর মূলধন 50 টাকা। তাহলে এর মূলধন কত? এর মূলধন যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 টাকা, আর ওর লাভটাও দেওয়া আছে, এর লাভটাও দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 টাকা। আচ্ছা, বি এর মূলধন আমি জানিনি, বি এর মূলধন আমি ধরে নিচ্ছি x টাকা ধরে নিচ্ছি,
আর লাভটা কত, মোট লাভ তো আমাদের 90 হয়েছে, তাহলে 90 মাইনাস 30 সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 60 টাকা। শর্তে আমরা যেটা করবো দেখো, এর মূলধন বাই বি এর মূলধন সমান এ এর লাভ বাই বি এর লাভ, ব্যাস এই তো গল্প। মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত সেম হবে। তাহলে চলো 30 2 60, তাহলে x সমান আমাদের 50 দিয়ে কত চলে এলো 100 টাকা। এটাই হচ্ছে আমাদের বি এর মূলধন, চলে এলো কত 100 টাকা। একদম সোজা ম্যাথ, বুঝাতে পারলাম আমি তোমাদেরকে। চলো রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 64। n এর ভ্যালু বার করতে বলছে, একদম সোজা, আগে স্কোয়ার করে দিই। তাহলে 2 টু দি পাওয়ার n সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 64 স্কোয়ার, ব্যাস। এবার একটা জায়গা বুঝো তো, এই 2 টু দি পাওয়ার n কে 64 কে যদি ভাবি 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, তার আবার 2, তাহলে 2 টু দি পাওয়ার n সমান যেটা আসবে 2 টু দি পাওয়ার 6 দুগুণে 12, n সমান আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে 12। ক্লিয়ার হলো? আমি প্রথমে রুটটাকে তুললাম, তারপরে আমি সূচক আকারে ভেঙে দিলাম, যেটা বেরোলো সেটাই আমাদের অ্যান্সার হলো। 2 এর দাগ হয়ে গেল। এইখানটায় আমি যেটা করছি সেটা হচ্ছে 3 এর দাগটা করে দিচ্ছি। একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি অবশ্যই সমবৃত্তস্থ হবে। এবার স্যার কেন হবে স্যার? কারণ আমাদের বর্গক্ষেত্রের বিপরীত কোণগুলো তো 90 90 180 হয়ে যাচ্ছে। আর আমাদের যখন করেছিলাম না যে অর্ধবৃত্তস্থ কোণগুলি হয় আমাদের কত 180 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ বলছি, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমাদের একটা বর্গক্ষেত্রের একটা কোণ 90, তার অপোজিট কোণটা 90 হওয়ার জন্য তো 180 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সমবৃত্তস্থ। 3 এর দাগটা হলো। 4 এর দাগটাও এখানে আমাদের হয়ে যাবে tan 2 থিটা ইন্টু tan 3 থিটা সমান 1। আমাদের যেটা আছে tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকাল টু আছে 1, কোনো অসুবিধা নাই। tan 3 থিটা সমান আমরা করতে পারি 1 বাই tan 2 থিটা। tan 3 থিটা সমান আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে cot 2 থিটা। এই কটটাকে tan আকারে নিয়ে আনবো, তাহলে tan 3 থিটা সমান tan অফ আমাদের যেটা করবো সেটা হচ্ছে 90 মাইনাস 2 থিটা। টেনে টেনে ক্যান্সেল, তাহলে 3 থিটা সমান আমাদের এলো কত 90 মাইনাস 2 থিটা, এটা এদিকে চলে এলো। তাহলে 5 থিটা সমান চলে এলো 90, থিটা সমান আমাদের চলে এলো 5 18 90। থিটার ভ্যালু যেটা চলে এলো সেটা হচ্ছে 18 চলে এলো। ভালো কোশ্চেন। থিটার ভ্যালু যেটা চলে এলো সেটা হচ্ছে 18। এবার যেটা করবো সেটা হচ্ছে 5 এর দাগ। এই ত্রিকোণমিতিক পোরশনের এই ম্যাথ গুলোকে না তোমাদের এই 3 এর দাগে যেটা করালাম সেটা ইম্পর্টেন্ট ম্যাথ। ইম্পর্টেন্ট মানে কি দারুণ ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। চলো 4 এর দাগ করি। আচ্ছা 4 এর দাগ তো হলো বাবু, আমি 3 এর দাগটার পরে 4 এর দাগ হলো, তাই এটা আমাদের হবে 5 এর দাগ। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, উচ্চতা ব্যাসার্ধ আর উচ্চতা এইচ হলে, আচ্ছা ঠিক আছে, এটা তো সবই দিয়ে দিয়েছে রে। আবার ব্যাসার্ধ কত দিয়েছে? ব্যাসার্ধ হচ্ছে আমাদের ক্যাপিটাল আর একক, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ একক। তাহলে আয়তন আমাদের যেটা থাকবে, আয়তন এটাকে আমরা ভি বলতে পারি। আয়তন ভি সমান কত? আচ্ছা এটা অবশ্যই শঙ্কুর করছে, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অতএব আমাদের যেটা করছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা মানেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি। এইচ এর ভ্যালু দরকার, 3 টাকে তুলে দিই। তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ সমান আমাদের যেটা আসলো 3v, আর এইচ সমান এলো আমাদের 3v বাই যেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এইচ সমান আমাদের যেটা এলো 3v বাই কত পাই আর স্কোয়ার, ব্যাস। 5 এর দাগ কমপ্লিট হলো। 6 এর দাগটা করে দিচ্ছি আমাদের। 6 এর দাগটা এত সংখ্যাগুরু মান 5 হলে, দেখো সংখ্যাগুরু মান 5 হলে এক্স এর মান ওটাই অ্যান্সার হয়, এক্স এর মান 5 হবে। এবার প্রশ্ন, স্যার আপনি এক্স এর মান এত কেন বলছেন 5 হবে? লক্ষ্য করে দেখো, এখানে 12 আছে দুটা আর 5ও আছে দুটা, তাহলে এক্স এর ভ্যালু তুমি যেটা বস করাবে সেটা বেড়ে যাবে। 13ও আছে দেখো দুটা, 13ও আছে দুটা, তার মানে সংখ্যাগুরু মানে কি পরিসংখ্যাটা বেশি হবে। তাহলে পরিসংখ্যা বেশি করতে গেলে ওই এক্স এর জায়গায় তোমাকে 5 বসাতে হবে। তাহলে আলটিমেট যেটা থাকবে এক্স এর জায়গায় 5 বসিয়ে দিলেই তখন 4টা জায়গায় 5 হয়ে যাবে, 5-এর সংখ্যাটা তখন বেড়ে যাবে। বুঝতে পেরেছো? 13ও আছে দুটা, 12ও আছে, 13 একটা দুটো আছে, 12ও আছে দুটো, 5ও আছে দুটো, 10 আছে একটা। তাহলে আমাকে সংখ্যাগুরু মানের মানে পরিসংখ্যা যদি বেশি করতে হয় তখন অবশ্যই এক্স এর যে জায়গাটাই সেটাই অবশ্যই তোমাকে 5 বসাতে হবে। চলো আমাদের 2 এর দাগটা কমপ্লিট হলো। এবার যেটা করবো সেটা হচ্ছে 3 এর দাগ। চলো 3 এর দাগটা নিয়ে আমরা আলোচনা করি। 3 এর দাগে যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা পাবো। দেখো এবার যেটা হবে 3 এর দাগে সত্য মিথ্যা। 3 এর দাগের কি বলেছে দেখো, বার্ষিক সুদের হার এবং সময় অপরিবর্তিত থাকবে। সুদের হারও অপরিবর্তিত সেম থাকবে এবং সময়ও সেম থাকবে। আসল যদি বাড়ে তাহলে সুদের সম্পর্ক, আসল এবং সুদের কি বলেছে, আসল ও সুদের সম্পর্ক সরল, একদম একদম সত্য ঘটনা।
এবার প্রশ্ন স্যার কিভাবে সত্য হচ্ছে, দেখো সুদের হার যদি সময় একই থাকে, আসল যত বাড়াবো সুদ তত বাড়বে। আসলকে আমি যত বাড়াবো 5,000 থেকে যদি আমি 10,000 করি, তার মানে সুদও যেটা পাচ্ছিলাম তার থেকে বেশি পাবো, তাহলে বাড়লে বাড়বে, তার মানে আলটিমেট সরল সম্পর্ক, তার মানে আমাদের সত্য ঘটনা। 9 এবং 16 মধ্য সমানুপাতি 12। আচ্ছা দেখা যাক, 9 আর 16 মধ্য সমানুপাতি মানে রুট ওভার 9 গুণিত 12, ঠিক আছে, রুট ওভার 9 গুণিত 12, ব্যাস এটার মধ্য সমানুপাতি আমরা সরি 9 গুণিত 12 কেন, 9 গুণিত 16, এর মধ্য সমানুপাতি বলেছে 12, তাহলে 9 16 কত 144, তার মানে আলটিমেট বের হচ্ছে 12, তার মানে একটা একদম সত্য ঘটনাই বলেছে। মধ্য সমানুপাতিক কথার অর্থ হচ্ছে প্রথম আর তৃতীয় যেটা আছে রুট ওভার সেইটার গুণফল, মাঝেরটা বেরাবে। চলো, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। কি বলছে, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। একটা জিনিস বুঝো, মনে করো এই একটা জায়গা মনে করো এটা কেন্দ্র, দুটা জ্যা যেটা আছে বৃত্তের কেন্দ্র দুটি কি বলছে, বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মনে করো এরকম একটা আছে, এরকম একটা হতে পারে, ঠিক আছে। এবার দেখো কেন্দ্র দুটি থেকে তারা যদি সমান দূরত্বে থাকে, তারা যেমন সমান্তরাল হবে এমন মনে করো নাও হতে পারে, মনে করো এরকম আছে, এরকম আছে, তখনও তো আবার সমান্তরাল নয়, কিন্তু এখানে কি তারা বলছে অবশ্যই সমান্তরাল হবে, না অবশ্যই সমান্তরাল হবে না, সবসময় যে সমান্তরাল হবে তা নয়, সমান্তরাল হতে পারে কিন্তু নাও হতে পারে। এটাও দেখো এখান থেকে এটা দূরত্ব যায়, এখান থেকে এটা দূরত্ব যদি তাই হয়, সমান্তরাল হতে হবে এমন কোনো কথা নেই, অবশ্যই যে কথাটা সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা, আমার যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। চলো তারপরে যেটা করবো সেটা হচ্ছে 4 দাগ। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, যত আমাদের অ্যাঙ্গেল বেড়ে যাবে তত ছায়ার দৈর্ঘ্য কমে যাবে। একটা জিনিস তোমাদেরকে বোঝাতে চাই, এই অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি হয় তখন এটা আর এটা সমান হয়, এবার অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকে, যত আমাদের দিকে আসে সামনের দিকে আসে, তখন আমাদের কি হয় ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে, তার মানে অ্যাঙ্গেল যদি বাড়ে ছায়ার দৈর্ঘ্য কমে। কিন্তু এখানে কি বলেছে 30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, একদম ভুল ঘটনা, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মিথ্যা আসবে, আমাদের যে ঘটনাটা আসবে সেটা হচ্ছে মিথ্যা আসবে। চলো 4 দাগটা হলো, 5 দাগটা কি আছে, লম্ববৃত্ত 5 দাগটা যেটা বলছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আমাদের যেটা আছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, তাহলে বুঝে নাও যদি ঘনকটির বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এ, তাহলে অতএব এস সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 6 স্কয়ার, এ স্কয়ার সমান আমাদের যেটা আসবে s/6, আর এ সমান আসবে আমাদের রুট ওভার হচ্ছে s/6, এটা এর ভ্যালু। এবার এখান থেকে যখন আমরা ঘনকের কর্ণ বার করব, ঘনকের যখন কর্ণ বার করব তখন বাহু √3, তাহলে বাহুর ভ্যালু s/6 তার সাথে হবে √3, এটাকে ক্যালকুলেশন করব, √s/√6 টাকা ভ্যালু, √3 গণিত √2 ইন্টু √3, √3 এ ক্যান্সেল, তার মানে রুট ওভার যেটা আছে s/2, এটাই কিন্তু বলে দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার s/2, মানে 5 দাগের যেটা হবে সেটা হচ্ছে সত্য হবে, 5 দাগের যেটা হবে সেটা হচ্ছে সত্য হবে। 6 দাগের কি বলেছে, রাশিবিজ্ঞানে কোনো তথ্যের মধ্যগামিতার মাপক দুটি, না একদম ভুল কথা, মধ্যগামিতার মাপক হচ্ছে 3টা, একটা হচ্ছে মিন মিডিয়ান মড, গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান, 3টা মিন মিডিয়ান মড, ঠিক আছে, তার মানে আলটিমেট কি হবে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান, তার মানে এখানে 2টা দিয়েছে, তার মানে এইখানে যে জায়গাটা হয়ে যাবে সেটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। চলো এবার যেটা করব সেটা হচ্ছে 4 দাগ থেকে শুরু করব, 3 দাগের সত্য মিথ্যা তোমাদের কভার করে দিলাম, 4 দাগ থেকে শুরু করবো। চলো 1 দাগ থেকে আমরা শুরু করি। চলো 1 দাগ কি বলেছে, কোন মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে এবং বর্তমান মূল্য দিয়েছে 2 বছর আগে কত ছিল, যদি আগে চাই তাহলে সেটাকে আমাকে এক্স ধরতে হবে। তাহলে ধরে নি যে মনে করি 2 বছর আগে জনসংখ্যা ছিল x জন, মনে করি 2 বছর আগে জনসংখ্যা ছিল x জন, জনসংখ্যা প্রতি বছর 10% হ্রাস পেলে বর্তমান জনসংখ্যা x ইন্টু 1 মাইনাস 10/100 তার হোল স্কয়ার, এটা আমরা কেটে দিলাম, তার মানে আলটিমেট x ইন্টু 10 × 10 মানে 9/10 তার হোল স্কয়ার জন। শর্তে এটা সমানই দেওয়া আছে, যেটা দেওয়া আছে শর্তে x ইন্টু 9/10 তার হোল স্কয়ার সমান 162000,
তাহলে বা এক্স সমান আসবে 1620000, এখানে 9/10 ছিল, হবে এখানে হবে 10/9, 10/9, 9 দিয়ে কেটে দাও, 9 একে 9, 7 72, 9 8 72, 3টা 0, আবার 9 দিয়ে কাটলে যেটা হবে সেটা হচ্ছে 2000। তার মানে 2, 1টা 2টা 3টা তো ছিল, আবার 2টা হবে। ব্যাস, এতজন 2 লাখ ছিল জনসংখ্যা ছিল আমাদের 2 বছর আগে, যেটা ছিল সেটা হচ্ছে 2 লাখ জন। চলো একের দাগটা কমপ্লিট হলো। এবার যেটা করবো দুইয়ের দাগ। দেখো তোমাদের ভলিউম 2 এর সাথে তোমরা যেটা করবে টেক্সট বইটা পুরো রিভিশন চালাবে। ভলিউম 2 এর সাথে যেটা করবে সেটা হচ্ছে পুরো টেক্সট বইটা পুরো রিভিশন চালাবে। এমন নয় যখন ভলিউম 2 করতে করতে টেক্সট বই ভুলে যাবে। টেক্সট বইগুলো তোমাদের যেমন ভাবে করছো সেইভাবে করবে, ঠিক আছে? তার সাথে তোমরা ভলিউম 2টাকে করবে, ঠিক আছে? তাহলে দেখবে বেশ ভালো হবে, বইও ভুলবে না। এবার দেখো কোশ্চেন সেট দেখবে না, এর আগের বছর যেটা করছে টেক্সট বই থেকে বেশি দিয়েছিল, তার আগের বছর বাইরের কোশ্চেন বেশি দিয়েছিল। তাহলে টেক্সট বইটাকে তার সাথে সাথে তোমাদেরকে করতে হবে, নাহলে একটা সময় পরে দেখবে টেক্সট বইয়ের অঙ্কগুলো না মানে কনফিউশনে চলে আসবে যে এইটা হবে না ওটা হবে, এই অ্যান্সারটা হবে না এটা করলাম ঠিক হবে, তখন একটা যে নিজের মন থেকে একটা যে উত্তর আসছিল যে এটাই হবে, সেই জায়গাটা কমে যাবে তখন। চলো, 3 ব্যক্তির মূলধন যত হবে এত এত টাকা, বছরের শেষে যদি প্রথম ব্যক্তির লাভ 40 টাকা হয়, ওই ব্যবসায় মোট লাভ কত ছিল? আচ্ছা, 3 জনের আগে মূলধনের অনুপাত ধরি, 3 ব্যক্তির মূলধনের অনুপাত, 3 ব্যক্তির মূলধনের অনুপাত। আচ্ছা, 3 ব্যক্তির মূলধনের অনুপাত কত আছে? 200:150:250, তার মানে 20:15:25, 5 4 20, 5 3 15, 5 5 25। ব্যাস, এটা প্রথম ব্যক্তির লাভ হচ্ছে আমাদের 40x মানে 40 টাকা। তার মানে আমি একটা কাজ করি, মোট মোট অনুপাত কত? 4 + 3, 4 3 7 5 আমাদের 12। তাহলে এইবার দেখো, মনে করি প্রথম ব্যক্তির মূলধন 4x টাকা, আর যেখানে মোট অনুপাত 12, তার মানে এটা তো মোট লাভ। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 12x টাকা। প্রথম ব্যক্তির মূলধন যদি 4x টাকা হয়, তার মানে মোট লাভ যেটা হবে মোট অনুপাতের সাথে সেটাই হবে মোট লাভ, তাহলে 12x টাকা। তাহলে এবার দেখো, তাহলে শর্তে বা এটাকে যদি করো, অতএব 4x সমান কত? 4x সমান 40, 12x সমান কত সেটাও করতে পারো, কিংবা একটা কাজ করতে পারো, শর্তে এর মূলধন কত? 12x এর মধ্যে 4x, এর মূলধন 12x এর মধ্যে 4x, সেটা হচ্ছে আমাদের কত? বা এটাকে শর্তে করো না, এটা শর্তে করো না, এটা ধরে নাও 4x পরিমাণ মূলধন কত হচ্ছে আমাদের, কত টাকা দিয়ে আছে? 40 টাকা। 1 পরিমাণ মূলধন আমাদের যেটা হবে 40/4x টাকা, আর 12x পরিমাণ মূলধন যেটা হচ্ছে 40 × 12x/4x। x x এ ক্যান্সেল, 4 10 এ 40, তার মানে আমাদের যেটা আসছে 120 টাকা। তাহলে আলটিমেট আমাদের যে লাভটা হচ্ছে, মোট যে লাভটা সেটা হচ্ছে 120। এটাকে আমরা মোট লাভ x ধরেও করতে পারতাম, x এর মধ্যে বার করতাম, x এর মধ্যে a কত পাচ্ছে, b কত পাচ্ছে, c কত পাচ্ছে, যদি a সমান আমরা যদি 40 করতাম সেম অ্যান্সার বেরোতো। এখানে আমি কি করলাম, 4x সমান আমাদের 40, একে কত 12x, যেহেতু মোটটা বলেছে তাহলে 12x কত। অনেক রকম ভাবে হবে, তোমাদের সোজা কোশ্চেন, যেটা মনে হয় তোমরা সেটা করবে। চলো, দুইয়ের দাগটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এটা সোজা কোশ্চেন ছিল, অনেক রকম ভাবে এই অঙ্কটাকে করা যায়, অনেক রকম ভাবে, তোমাদের যেটা মনে হয় সেটা করবে, না এক্স ধরেও করতে পারো। চলো চলো, আমাদের কি আছে, একটা ইকুয়েশন দিয়ে আছে কি, 7x² - 66x + 27 = 0। এটা তোমাদের একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে বলছে যোগফল এবং গুণফলের অনুপাত। তাহলে যোগফল কত? বীজদ্বয়ের যোগফল কত? -b/a মানে 66/7। আর বীজদ্বয়ের গুণফল কত? গুণফল হচ্ছে c/a মানে 27/7। তাহলে যোগফল ও গুণফলের অনুপাত, যোগফল ও গুণফলের অনুপাত যেটা আসবে সেটা হচ্ছে 66/7 = 27/7। তাহলে 66:27। আচ্ছা, 3 × 22 = 66, 3 × 9 = 27, আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 22:9। আমাদের 3-এর দাগটা কমপ্লিট হলো। এবার যেটা করব সেটা হচ্ছে 4-এর দাগটা। চলো, 3-এর দাগটা মুছে দিলাম এইটুকুটাই। হ্যাঁ, চলো 4-এর দাগটা দেখো। 4-এর অঙ্কটা কি দিয়েছে? x সমান আমাদের দেওয়া আছে কত? √2 + 1/√2 - 1। x এর ভ্যালু দেওয়া আছে √2 + 1, √2 - 1। আর একটা পোর্শন দিয়েছে x - y সমান আমাদের দেওয়া আছে কত? 4√2। ঠিক আছে,
কার ভ্যালু বার করতে বলছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। দেখো এই ম্যাথটা কিভাবে করবে, ভালো একটা ম্যাথ। আমরা তো বারবার এক্স আর ওয়াই এর মান বা এক্স ওয়াই এর মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বার করি বা আমাদের কিছু একটা দেওয়া থেকে তার ভ্যালু বার করি। এই ম্যাথটা কিভাবে করব? এখানে আমরা যেটা করতে পারবো সেখানে একে একটু আগে ভেঙে নিই যে এ কি বলতে চেয়েছে। তাহলে এক্স সমান বলতে চেয়েছে এর যদি অনুবন্ধী দ্বারা গুণ করি, তার মানে আলটিমেট অনুবন্ধী বলছে আমাদের, আলটিমেট √2 + 1 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে √2 + 1 তার হোল স্কয়ার বাই নিচটা a + b * a - b স্কয়ার - b স্কয়ার হবে। ব্যাস, উপরেরটাকে সূত্র ফেলি, a স্কয়ার মানে √2 তার হোল স্কয়ার প্লাস 2, 2ab মানে আলটিমেট 2√2 প্লাস a স্কয়ার মানে 1, আর নিচটা a স্কয়ার - b স্কয়ার মানে 2 - 1। তাহলে এটার ভ্যালু কত? 3 প্লাস হচ্ছে আমাদের 2√2, এটার ভ্যালু আর x এর ভ্যালু। এবার এখান থেকে দেখো y সমান আমরা কি করতে পারি, y টাকে যদি নিয়ে যাই এখানে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে x - 4√2, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2√2 মাইনাস 4, মানে আলটিমেট এখানে বেরিয়ে গেল 3 মাইনাস 2√2। কার ভ্যালু বেরালো? y এর ভ্যালু বেরালো। ঠিক আছে, তাহলে অতএব x প্লাস y সমান, x প্লাস y সমান কত? x প্লাস y যেটা বেরাবে 3 প্লাস 2√2 প্লাস y এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2√2। ব্যাস, এটা দেখো ভালো করে বুঝো, x প্লাস y এর ভ্যালু, x এর ভ্যালু 3 প্লাস 2√2 আর 3 মাইনাস 2√2, এটা ক্যান্সেল, মানে আলটিমেট বেরালো 6 বেরালো। এখান থেকে আরেকটা ভ্যালু বার করি আমরা, xy এর ভ্যালু বার করি। তাহলে xy এর ভ্যালু কত? একটা হচ্ছে 3 প্লাস 2√2 এবং তার সাথে আসছে 3 মাইনাস 2√2। ব্যাস, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 তার হোল স্কয়ার মাইনাস 2√2 তার হোল স্কয়ার, তাহলে 3 স্কয়ার 9 মাইনাস আমাদের 2√2 তার হোল স্কয়ার, 2 স্কয়ার 4, 4 দুগুণে 8, আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে কত বেরাবে? xy এর ভ্যালু বেরিয়ে যাবে আমাদের 1। তাহলে x প্লাস y এর ভ্যালু বেরালো 6, xy এর ভ্যালু বেরালো 1। কিভাবে বেরালো? x এর ভ্যালুটা বার করে আমি ওখানে পুট করে y এর ভ্যালু বার করলাম, তারপরে x প্লাস y এবং xy এর ভ্যালু বার করলাম। এবার দেখো আমরা এবার ও পাশটায় চলে যাচ্ছি, কার ভ্যালু বার করতে বলছে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা একটা কাজ করি, x স্কয়ার তার হোল স্কয়ার, আচ্ছা এটাকে আমরা আলাদা পেনে করছি, এটাকে আমি একটু আলাদা পেনে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মেশাবে। চলো এটাকে আমাদের কি হবে? x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস আমি একটা কাজ করতে পারি y স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এটাকে করতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2। ব্যাস, এটা। এবার দেখো এটার আবার একটা সূত্র ফেলবো, এটার আবার একটা সূত্র ফেলবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের, যেহেতু আমি প্লাসের ভ্যালু বার করেছি তার মানে আলটিমেট x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, পুরোটা স্কয়ার হয়ে যাবে মাইনাস যেটা আসবে 2x স্কয়ার y স্কয়ার। এবার দেখো প্রত্যেকের মান আমার এর পাশে বেরিয়ে আছে, সেটার আমরা মান বস করাবো। তার মানে দেখো x প্লাস y এর মান 6 বেরিয়েছে, তাহলে 6 তার হোল স্কয়ার মাইনাস xy এর ভ্যালু কত? xy এর ভ্যালু 1, তার মানে 2 ইনটু 1 পুরোটার হোল স্কয়ার মাইনাস xy যদি 1 হয় তাহলে x স্কয়ার y স্কয়ার 1 হবে, তার মানে আলটিমেট এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 2। দেখা যাক 6 স্কয়ার 36 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তার মানে আলটিমেট 34 তার হোল স্কয়ার মাইনাস 2। ব্যাস, দেখা যাক কত বেরাচ্ছে। 34 তার হোল স্কয়ার মানে 4 4 16 6, হাতে থাকে 1, 3 4 12, 12 দুগুণে 3 4 12, 12 দুগুণে 24, 24 একে 25 এর 5, হাতে থাকে আমাদের 2, 3 স্কয়ার 9, 10 11, 1156 মাইনাস 2, মানে আলটিমেট 1100 যেটা আসবে সেটা হচ্ছে 54 অ্যান্সার বেরাবে। কিভাবে করলাম? আমি প্রথমে x এর ভ্যালুটাকে একটু ক্যালকুলেশন করে বার করলাম, তারপরে y এর ভ্যালু বার করলাম, x প্লাস y এর ভ্যালু বার করলাম এবং xy এর ভ্যালু বার করলাম। তারপরে দেখো আমাদের যেহেতু চেয়েছিল x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, সেখান থেকে আমি সূত্র ফেলে মান বার করে দিলাম এবং দেখো এখান থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি তার হোল স্কয়ার করেছিলাম, সেটাকে আবার একটা ভেঙে মান বার করেছি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এখানে ভালো করে বুঝবে, ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ বুঝে নাও। আমি তারপরের ম্যাথটা তারপরে যাচ্ছি, একটু দেখে নাও, আমি তারপরের ম্যাথটা যাচ্ছি, দেখে নাও একবার। পুরো জায়গাটা আমি সরে গেলাম। হ্যাঁ, চলো 5 এর দাগটা এবার করাচ্ছি। দেখো এই পাঁচটাই 5 এর দাগটা করাচ্ছি, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা পাঁচটা দেখবে। চলো আমি এই পাঁচটাই 5 এর দাগটা করাচ্ছি। কি বলেছে দেখা যাক 5 এর দাগ। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। আচ্ছা ঠিক আছে, 10 সেমি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ, কেন্দ্র কোথাও না কোথাও আছে বলো। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এটার নাম দিয়ে দিচ্ছি এবি, এটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ এমএন, এটাকে মিশিয়ে দিচ্ছি এবং আমি এটাকে যুক্ত করে দিচ্ছি। এবার দেখো কি বলেছে দেখা যাক। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আছে, এখানের নাম দিয়ে দিচ্ছি আমি ও। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে আলটিমেট এখানে কি দিয়ে আছে? এ এম সমান আমাদের দিয়ে আছে 10 সেমি, আর এ বি সমান আমাদের দিয়ে আছে 12 সেমি, আর
এটা কি করেছে আমাদের, যেহেতু এটাকে দেখো ভালো করে বুঝো, এটা যদি আমাদের একটা জ্যা হয়, একটা বৃত্তের এমনি কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, জ্যাটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আলটিমেট এও সমান যেটা আসবে সেটা হচ্ছে 6 সেমি। ত্রিভুজ এ এম ও এর কোণ এ ও এম ইকাল টু আমাদের যেটা বললাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে আমি যেটা বার করবো ও এম সমান রুট ওভার অফ ও এম সমান রুট ওভার অফ এ এম স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার, তার মানে আলটিমেট এখান থেকে কি এলো এ এম স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। তাহলে এ এম এর ভ্যালু কত, 10 তার হোল স্কোয়ার মাইনাস 6 তার হোল স্কোয়ার, মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 8 সেমি। তাহলে ও এম যদি 8 সেমি হয়, তার মানে ও এন ইকাল টু আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 8 সেমি, কারণ বলেই দিয়েছিল দেখো দুটি সমান বৃত্ত, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত, তাহলে আলটিমেট ও এন ও হয়ে গেল 8 সেমি। তাহলে এখান থেকে অতএব এম এন এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে 8 প্লাস 8 সমান আমাদের যেটা আসবে 16 সেমি। 8 প্লাস 8 আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে 16 সেমি, যেটা হচ্ছে ওই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যেটা আসবে সেটা হচ্ছে 16 সেমি আসবে। চলো মুছে দিলাম, পুরোটা মুছে দিচ্ছি, এবারে পুরোটা মুছে দিচ্ছি, তারপর আমি যেটা করাবো সেটা হচ্ছে 6 এর দাগটা। চলো 6 এর দাগটা পড়ে নাও, তারপর আমি 6 এর দাগটা করাচ্ছি। 6 এর দাগটা কি বলেছে, এবিসি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা ঠিক আছে, এটা বইয়ের ম্যাথ, কিন্তু বইয়ের ছবিটা আঁকা ছিল। আমি মনে করো দুটো বৃত্ত, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে মোটামুটি, ব্যাস। এখানের মধ্যে আমাদের কি হয়েছে, তিনটা কেন্দ্রীয় বৃত্ত, যেটা হচ্ছে এ, এটা দিয়েছে বি, এটা দিয়েছে সি, আলাদা আলাদা বৃত্ত। আচ্ছা আমি একটা কাজ করছি, আমাদের এই পয়েন্ট গুলোকে বহিঃস্পর্শের পয়েন্ট গুলো আমি পি কিউ আর ধরে নিচ্ছি, ব্যাস। এবার দেখো দিয়ে আছে এবি সমান কত, এবি সমান কত দিয়ে আছে একটু দেখে নাও। এবি সমান আমাদের যেটা দিয়ে আছে, এবি সমান 5 সেমি, ঠিক আছে মেনে নিলাম। বিসি সমান যেটা দিয়ে আছে 7 সেমি, ঠিক আছে মেনে নিলাম। আর সি এ সমান যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 6 সেমি। এবার আমাকে যেটা বলেছে সেটা কি বলেছে, 6 সেমি হলে সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা আমাকে চেয়েছে। ঠিক আছে তাহলে ধরে নিই প্রথমে, যে মনে করি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ x সেমি, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ y সেমি, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ z সেমি। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি x হয়, তার মানে এটাও x এটাও x, বি কেন্দ্রীয় বৃত্ত যদি y হয়, তার মানে এইটুকুটাও y এইটুকুটাও y, সি কেন্দ্রীয় বৃত্ত যদি z হয়, তার মানে এটাও z এবং এটাও z। তাহলে এবির দৈর্ঘ্য যেহেতু 5 দিয়ে আছে, তার মানে আলটিমেট অতএব এখান থেকে কি পাবো, x প্লাস y সমান যেটা পাবো 5। বিসি 7 দিয়ে আছে, তাহলে বিসি যদি 7 হয়, তার মানে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে y প্লাস z সমান 7। আর সি এ 6 আছে, সি এ 6 আর x প্লাস z সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 6। এই তিনটা জিনিস দেওয়া আছে এবং আমার যেটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে z এর ভ্যালু বার। প্রথমে তিনটাকে যোগ করি, 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই, আমরা এই পাশটায় লিখছি 1 যুক্ত 2 যুক্ত 3 করে পাই। আচ্ছা 1 যুক্ত 2 যুক্ত 3 করলে দেখো আলটিমেট হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটাই যোগ হয়ে যাবে। আর এখান থেকে কত আসবে, 7 5 12, 12 6 যেটা চলে আসবে সেটা হচ্ছে 18। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যেটা চলে এলো সেটা হচ্ছে 9। এবার বুঝো, আমার টার্গেট জেড এর ভ্যালু বার করতে হবে, তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই এর যে মানটা সেটা বিয়োগ করবে। আমার প্রশ্ন জেড এর ভ্যালু যদি বার করি, তাহলে এক্স প্লাস ওয়াই এর যে মানটা আছে সেটা আমি বিয়োগ করবো। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 5, তাহলে অতএব 5 প্লাস জেড সমান 9, জেড সমান আমাদের আসবে 9 মাইনাস 5 সমান 4, ব্র্যাকেটে লিখবে যেহেতু এক্স প্লাস ওয়াই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5। যদি আমাদের ওয়াই এর ভ্যালু চাইতো, তাহলে এক্স আর জেড এর ভ্যালুটা পুট করতাম, যেটা চাইতো আমরা অপোজিটটা পুট করে দিতাম। যেহেতু আমাদের জেড এর ভ্যালু চেয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা পুট করেছি। যদি বলতো ওয়াই এর ভ্যালু চাই, তাহলে এক্স প্লাস জেড এর মানটা পুট করতাম। যদি বলতো আমার এক্স এর ভ্যালু চাই, তাহলে এক্স প্লাস জেড এর ভ্যালুটা পুট করতাম। এটা তোমরা পুট করে করে দেখে নেবে। এবং যেহেতু আমাদের সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে এবং জেড এর মান চেয়েছে, তাহলে আমি এক্স প্লাস ওয়াই এর মান যেটা আছে সেটা দিয়ে করলাম। তাহলে অতএব তোমরা লিখবে যে সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে 4 সেমি। আশা করি বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছো। ঠিক আছে চলো চলো এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে 7 দাগ। 7 দাগটাও ভালো করে করবো, 7 দাগের ম্যাথটাও প্রত্যেকটা ম্যাথ ছবি এঁকে সুন্দর করে বুঝবো। যে জায়গাগুলো আমি লাইভেও করাবো, তোমাদের লাইভেও আসবো, দেখা যাক কোন সময়টা সময় হয়, সময় এসে লাইভে তোমাদের পুরো ফুল সমাধান দেবো। তার আগে তোমরা আমাকে যদি ম্যাথগুলো পাঠিয়ে রাখো, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের এই ম্যাথগুলো প্রবলেম আছে। তারপরে একটা দিন লাইভে এসে সেগুলোর সমাধান আমি একদম ধরে ধরে দিয়ে দেবো। যে ম্যাথটা পাঠাবে
যে ম্যাথটা পাঠাবে একদম আমি জানিয়ে দেবো লাইভে কবে আসবো, তারপরে তোমাদেরকে ওই সলিউশন গুলো দিয়ে দেবো। চলো, এবিসি হচ্ছে আমাদের 90 ডিগ্রি দিয়ে আছে। আচ্ছা, ছবিটা আমরা এরকম আছে, কে 90 ডিগ্রি বলেছে? এবিসি আমাদের 90 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এবিসি আমাদের 90 ডিগ্রি বলেছে। যেটা হচ্ছে বিডি লম্ব এসি, আচ্ছা একটা লম্ব অঙ্কন করেছি যেটা হচ্ছে বিডি লম্ব এসি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে লম্ব অঙ্কন করি। আমরা এখান থেকে সাদৃশ্যতার থেকে সূত্রগুলো সবাই জানি, এবং আমি আবার শর্ট ট্রিক্সে মনে করিয়ে দেবো তোমাদের। কার কার ভ্যালু দিয়েছে? বিডির ভ্যালু 8, এডির ভ্যালু 4। বিডি সমান 8 সেমি দেওয়া আছে, আর এডি সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 সেমি। এডি সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 সেমি দেওয়া আছে। এখান থেকে আমার যে ভ্যালুটা বার করতে বলছে সেটা হচ্ছে সিডির ভ্যালু। বিডির ভ্যালু দিয়ে আছে, বিডির ভ্যালু দিয়ে আছে, এটা দিয়ে আছে 8। আচ্ছা, এডির ভ্যালু দিয়ে আছে সেটা হচ্ছে 4, আমার যেটা চেয়েছে সেটা হচ্ছে সিডির ভ্যালু। দেখো এখান থেকে আমরা সূত্র জানি, আমরা জানি সকলেই জানি যেটা হচ্ছে বিডি স্কোয়ার সমান আমরা জানি এডি ইন্টু সিডি। এটা একটা সূত্র। দেখো মোট সূত্র 3টা। 1 নম্বর সূত্র কি? এই এদিকেরটাকে যদি টার্গেট করি এ বি স্কোয়ার, মনে রাখবে এটা এরকম ভাবে মনে রাখবে, এবং আমার ছাত্রছাত্রীদেরকে আমি এভাবেই মনে রাখতে বলি। এ বি স্কোয়ার সমান পুরাটা ইন্টু তার নিজের দিকেরটা, মানে আলটিমেট এসি ইন্টু তার নিজের দিকেরটা হচ্ছে এ। যদি আমরা বি সি স্কোয়ার বলি, যদি আমরা বি সি স্কোয়ার বলি, যদি আমরা বি সি স্কোয়ার বলি, তার মানে পুরাটা ইন্টু তার নিজের দিকেরটা, মানে বি সি স্কোয়ার সমান এসি ইন্টু সিডির কথা বলি। আর একটা সূত্র হচ্ছে মাঝেরটা স্কোয়ার, মানে আলটিমেট বি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু সিডি। আমি কি বলি? এ বি স্কোয়ার সমান পুরাটা ইন্টু তার নিজের দিকেরটা, বি সি স্কোয়ার সমান পুরাটা ইন্টু তার নিজের দিকেরটা, আর বি ডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি। আজ থেকে আমার মনে হয় না যে তোমরা ভুলে যাবে বলে, মনে থাকবে না থাকবে, আজ থেকে আমার মনে হয় না যে তোমরা এটা ভুলে যাবে এবারে, কারণ আমি বলছি এ বি স্কোয়ার সমান পুরাটা ইন্টু তার নিজের দিকেরটা, এটা একটা সূত্র। বি সি স্কোয়ার সমান পুরাটা ইন্টু তার নিজের দিকে, এটা একটা সূত্র, এবং বি ডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি একটা সূত্র। এখানে দেখো বিডির ভ্যালু দিয়ে আছে, তাহলে 8 তার হোল স্কোয়ার, এডির ভ্যালু দিয়ে আছে 4 ইন্টু সিডি। 8 8 64 ইন্টু 4 ইন্টু সিডি। তো সিডি সমান আমাদের যেটা আসবে 64/4, 4 16 64, মানে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 16 সেমি অ্যান্সার বেরাবে। অ্যান্সার 16 সেমি থাকার কথা। আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 7এর দাগটা আছে আমাদের 16 সেমি। এবার যেটাতে চলে যাব সেটা হচ্ছে 8এর দাগটা চলে যাব। আশা করি 7এর দাগটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং সূত্রগুলো তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা চলে যাব 8এর দাগ। কি বলেছে? x বাই এ কস থিটা, x বাই এ কস থিটা প্লাস y বাই বি সাইন থিটা, এই ভ্যালুটা হচ্ছে 1। আরেকটা পার্সেন্টেজ আছে। আচ্ছা, এটাকে আমরা একটা 1 নম্বর দিই, এটাকে 1 নম্বর, আরেকটা এদিকটাই লিখছি, x বাই এ সাইন থিটা মাইনাস y বাই বি কস থিটা, এটা সমান 1। আমার যে মানটা চেয়েছে সেটা হচ্ছে থিটা অপনয়ন করো, ঠিক আছে, যেমন থিটা না থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা কি করি? এর উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে বা x বাই এ কস থিটা প্লাস y বাই বি সাইন থিটা তার হোল স্কোয়ার সমান 1 তার হোল স্কোয়ার। উভয় পক্ষকে স্কোয়ার করছি, বা এটাকে যদি স্কোয়ার করি কি আসবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে 2ab, 2 ইন্টু এক্স বাই এ কস থিটা ইন্টু ওয়াই বাই বি সাইন থিটা। ব্যাস, এই পোর্শনটা পড়ে থাকবে। যদি বাম দিকটাকে আমরা স্কোয়ার করি, ডান দিকটাকে যদি আমরা স্কোয়ার করি কি আসবে? এক্স বাই এ সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের যেটা আসবে সেটা 1 তার হোল স্কোয়ার। এই পাশটাও সূত্র ফেলি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দিয়ে দাও ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, তাহলে -2 ইন্টু এক্স বাই এ সাইন থিটা ইন্টু ওয়াই বাই বি যেটা এলো সেটা হচ্ছে কস থিটা সমান আমাদের যেটা চলে এলো 1। এই পাশেও সমান আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 1। বোঝাতে পারলাম আমি? এবার আমি একটা কাজ করি, এটাকে যদি আমরা একটা ইকুয়েশন করি 1 নম্বর দিদি, এটাকে যদি আমরা একটা ইকুয়েশন করি 2 নম্বর দিদি, 1 যুক্ত 2 করে পাই, তাহলে কি লিখবো? 1 যুক্ত 2 করে পাই। এবার একটু স্টেপ জাম্প দেবো, বুঝে নাও ভালো করে। এটা আর এটাকে যদি আমরা করি, দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু কেটে যাবে। আমি কেটে দিচ্ছি কিন্তু মনে মনে, আমি পুরো বোর্ডে না হলে বলাবে না, এই পোর্শনটা দেখবে কেটে যাবে। এবার দেখো লক্ষ্য করো, বা এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কে কমন নিয়ে নিই, তাহলে এর কাছে কি ছিল? কস স্কোয়ার থিটা। আর এক্স স্কোয়ার বাই স্কোয়ার যদি একে যোগ করি, তাহলে এটার পোর্শনটাই কি ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস এর এখান থেকে যদি আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কে কমন নিই, তার মানে এর এখানে কি ছিল? সাইন স্কোয়ার থিটা। ওর ওপাশে কি ছিল? কস স্কোয়ার থিটা। ব্যাস, এটা হয়ে গেল বাম দিকটা। এবার দেখো এটা আর এটা তো কেটে গেছে, তাহলে এটাকে আর নেবো না।
আর ডান দিকে কত ছিল, এদিকে 1 আর ওদিকে 1, 1 প্লাস 1 ছিল। ব্যাস, এবার দেখো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে বা আমাদের যেটা চলে এলো এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমাদের যেটা চলে এলো সেটা কত, 1 আর একে চলে এলো 2। দেখো এখানে কোনো থিটা নেই, এখানে দেখো কোনো থিটা নেই, লসাগু করেনি আর এটাকেই রেখে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দুটো যে সমীকরণ দিয়ে আছে সেখানটাকে কি করলাম, স্কোয়ার করলাম, তারপর আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, চলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 9 দাগের ম্যাথ। এবার যেটা করব সেটা হচ্ছে 9 দাগ, 8 দাগটা মুছে দিলাম। চলো এবার যেটা করবো 9 দাগ, আমরা একটু স্টেপ জাম্প দিয়েছি, তোমরা যদি পারো ওই আগের লাইনটাও অ্যাড করে নেবে। ঠিক আছে, চলো এবার যেটা হবে সেটা হচ্ছে 9 দাগের ম্যাথ। কি বলেছে, একটি নির্দিষ্ট বৃত্তে 10 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ যদি হয় তখন কেন্দ্রে 30 ডিগ্রি কোণ করে, তাহলে 30 সেমি বৃত্তচাপ হলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে, এটা একদম সোজা ঐকিক নিয়ম করে দেবে। 10 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ করে 30 ডিগ্রি, তাহলে 1 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ করে 30/10 ডিগ্রি, আর 20 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ করে 30 × 20/10, তাহলে কত আসবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটা অঙ্কর মধ্যেই পড়েনি, একদম পাতি একটা কোশ্চেন। আমরা চলে যাব তারপরের ম্যাথটা। 2√3 সেমি ব্যাসার্ধের আচ্ছা সরি 10এরটা কি বলছে, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলাম, উচ্চতা হচ্ছে 50% বৃদ্ধি করলাম, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আমাদের কি হারে পরিবর্তন হবে। আচ্ছা ব্যাসার্ধটাকে হ্রাস করছি, উচ্চতাটাকে বৃদ্ধি করছি, তাহলে আমরা কাজ করি। আচ্ছা এটা মুছে দিই, তাহলে পুরো বোর্ডটাই আমাদের হয়ে যাবে 10-এর। আচ্ছা কার ক্ষেত্রে বলেছে, চোঙের ক্ষেত্রে নাকি, তাহলে ধরলো মনে করি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সেটা আর একক, আর উচ্চতা যেটা হচ্ছে সেটা হচ্ছে h। এবার আমাকে কি চেয়েছে, আমার কি চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ বর্গ। এবার কি করেছে, ব্যাসার্ধকে 50% হ্রাস করেছে, তাহলে লেখা যাক ব্যাসার্ধ 50% হ্রাস হলে ব্যাসার্ধ হবে আর গণিত 50/100, মানে আলটিমেট r/2 একক। উচ্চতা 50% বৃদ্ধি হলে উচ্চতা হবে h গণিত 150/100, কাটাকাটি করবে 5 2 এ 10, 5 3 এ 15, মানে আলটিমেটলি যেটা হবে 3h/2। এটা আমার উচ্চতা হলো। এবার দেখো অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে 2 পাই আর h। 2 পাই আর এর ভ্যালু হচ্ছে r/2 কিন্তু h এর ভ্যালু হচ্ছে h/2, এটাই কেটে গেল, তার মানে আলটিমেট 3 পাই আর h/2 যেটা এলো সেটা হচ্ছে বর্গ। এটা এলো। এবার দেখতে হবে যে বক্রতলের ক্ষেত্রফল আগে ছিল 2 পাই আর h, এখন হয়েছে এটা, তার মানে আলটিমেট হ্রাস পেয়েছে, তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস বা বক্রতলের ক্ষেত্রফল আমাদের হ্রাস কতটা পেয়েছে, আগে ছিল 2 পাই আর h, এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেছে 3 পাই আর h/2, এটা হয়ে গেছে। তাহলে এবার এখান থেকে যদি আমি 2 লসাও করি, তাহলে 4 পাই আর h বিযুক্ত 3 পাই আর h, মানে আলটিমেট যেটা বেরাবে সেটা পাই আর h/2, যেটা হচ্ছে বর্গ একক আমাদের বেরোবে। এটা কি হয়েছে, ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। এবার আমরা শতকরা করব, শতকরা ক্ষেত্রফল, শতকরা ক্ষেত্রফল হ্রাস কমেছে, যেটা পাই আর h/2 যেটা কমেছে, বাই আগে যেটা ছিল 2 পাই আর h গণিত কত হয়, সেটা হচ্ছে 100 হয়। দেখো ভালো করে, এই পাই আর h কেটে গেল, তার মানে আলটিমেট বেরোলো 100, আর এই দিকে 2 দুগুণে 4, 4 25 100, তার মানে আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে কত, 25% আমাদের যেটা হচ্ছে সেটা ক্ষেত্রফলটা কমে গেছে, বক্রতলের ক্ষেত্রফল কমে গেছে কত, 25%। কিভাবে করলাম, প্রথমে ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে তার সাপেক্ষে বক্রতলের ক্ষেত্রফল বার করলাম, তারপরে ব্যাসার্ধ আমাদের 50% হ্রাস ঘটালাম, উচ্চতাকে 50% বৃদ্ধি ঘটালাম, তার সাপেক্ষে আমি কি করলাম, বক্রতলের ক্ষেত্রফল বার করলাম,
তারপর আমি দেখলাম কতটা হ্রাস পেয়েছে, তারপরে শতকরা করার নিয়মটা তো তোমরা সবাই জানো, যে কি যেটা কমেছে বাই আগে যেটা ছিল গণিত 100, সেখান থেকে আমাদের বেরোলে কত 25। চলো বোঝাতে পারলাম, আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এবার দেখো 10-এরটা, কিন্তু একটা জায়গা না আমার ভুল হয়ে গেল, 9-এরটা যখন করছিলাম একটা জায়গা না ভুল হয়ে গেল, যখন ভিডিওটা করছে আমি লক্ষ্য করি, আমি 10-এরটা যখন লক্ষ্য করলাম তখন বুঝতে পারলাম যে 9-এর 11-টা যখন করছি 10-এর দাগে দেখো আরেকটা জায়গা দেওয়া আছে, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সাথে আয়তনও দিয়েছিল, আজ আমি অঙ্কটা দেখিয়েই নি তখন। তোমরা একটা কাজ করবে, এটা একটু নিজেরা করবে বাবা, এটা আয়তনটাও তার সাথে বার করে নেবে। আমি যেমন বক্রতলের ক্ষেত্রফল যেখানে বার করলাম সেখানে তোমরা আয়তনটাও দুটো জায়গায় বার করে নেবে, প্রথমে একটা আয়তন, আর ওই যে r/2 আর 3h/2 হয়েছে তার সাপেক্ষে আয়তনটা বার করে সেম একটু আয়তনের জন্য তোমরা একটু নিজেরা করবে। আমি এটা দেখিনি, না হলে এটার সঙ্গে সঙ্গেই করে দিতাম, ঠিক আছে। আমি তারপরে যখন আমি বোর্ডটা ক্লিয়ার করছি তখন আমি দেখছি হাই আয়তনটা ওদের ছিল, আয়তনটা তোমরা একটু করে নেবে। আয়তনটা প্রথমেরটার থেকে তোমরা পায়ার স্কয়ার এইচ করবে, এবং পরের যে ব্যাসার্ধ উচ্চতা বেড়েছে সেখান থেকে আবার পায়ার স্কয়ার এইচ করবে, যেটা কমেছে বাই আগে যেটা ছিল গণিত 100 করবে, দেখবে অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো ওটা একটু তোমরা করে নেবে, বুঝলে। ওটা তখন আমি লক্ষ্য করলাম না, 10-এর দাগটা বলছে, এবার 11-এর দাগটা আমাদের হবে, ওটা তখন লক্ষ্য করলাম না বাবা। চলো 11-এর দাগটা করাচ্ছি। 2√3 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা যেটা ঘনক ছিল তার আয়তন আছে। আমাদের কি হবে, গোলক ছিল, গোলক থেকে আমি যেটা কাটবো সেটা হচ্ছে ঘনক কাটবো, গোলক থেকে আমি যেটা কাটবো সেটা হচ্ছে ঘনক কাটবো, মোটামুটি একটু ঘনক যেন দেখা যায়। গোলক থেকে আমি যেটা কাটবো সেটা হচ্ছে ঘনক, তার মানে আলটিমেট ঘনকটার কর্ণের দৈর্ঘ্য আর গোলকটার ব্যাসের দৈর্ঘ্য দেখো সেম হবে, ঘনকটার কর্ণের দৈর্ঘ্য এবং গোলকটার ব্যাসের দৈর্ঘ্য সেম হবে। তার মানে দেখো গোলকটির ব্যাসার্ধ না কি দেওয়া আছে, গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 2√3 সেমি, গোলকটার ব্যাসার্ধ কত দেওয়া আছে 2√3 সেমি, তাহলে ব্যাস কত, ব্যাস সমান আমাদের 2 গুণ হবে 4√3, যেটা আসবে সেটা হচ্ছে সেমি আসবে, সেটা হচ্ছে ব্যাস। এবার লাগে অতএব, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকটার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, বা এখানে সাপেক্ষে ঘনকটার কর্ণ কি হবে, এই ব্যাসটাই হবে কর্ণ, মানে আলটিমেট 4√3 সেমি। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এখান থেকে কত হবে, দেখো ঘনকের বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ, ঘনকের কর্ণের সূত্র কি বাহু √3, কিন্তু কর্ণ থেকে বাহু বার করতে গেলে √3 দ্বারা ভাগ হবে, বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ হবে, কর্ণ থেকে বাহু বার করতে গেলে √3 দ্বারা ভাগ হবে বাই √3। এটা তোমরা একটা মান এ ধরেও করতে পারো, আমি একবারে করে দিলাম, সেটা হচ্ছে 4 সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ঘনকটির আয়তন তাহলে কত হবে, ঘনকটির আয়তন হচ্ছে বাহু কিউব 4 তার হোল কিউব, 4 এর কিউব যেটা আছে 64, 64 হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সেমি কিউব। দেখো এটা হয়ে গেল। এবার যেটা করাবো শেষ অঙ্ক, সেটা হচ্ছে 12 অঙ্ক। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে নেচার নাম্বার 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 এরকম করে আপ টু কত দূর পর্যন্ত গেছে, মনে করো 1 গেছে 2 গেছে 3 গেছে, এরকম করে আপ টু কত দূর পর্যন্ত গেছে 2n+1 পর্যন্ত গেছে। এবার কি বলেছে, এদের মাঝে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই দিয়েছে n+103/3, তার মানে আলটিমেট এদের মধ্যে মাঝে যে সংখ্যাটা সেটা খুঁজে। প্রথম কথা বুঝতে হবে এই 2n+1 এটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা, n এর ভ্যালু যাই বস করাই না কেন এর মান অযুগ্ম বেরাবে, সেটা যুগ্ম বস করাই n এর ভ্যালু কি n এর ভ্যালু অযুগ্ম বস করে, তার মানে আলটিমেট এটা কি অযুগ্ম সংখ্যক আমার ওই সিরিজটাই আছে পদ। তাহলে মধ্যমা তাহলে কত হবে, বা মাঝের পদটা কি হবে, বা মধ্যমায় যদি বলি তাহলে মধ্যমা কত হবে 2n+1 + 1/2, আমাদের যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হয় n+1/2, তাহলে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 2n+2/2, তার মানে n+1 তম পদ। তাহলে মধ্যমা পদ কোনটা হবে, মধ্যমা পদ যেটা হবে সেটা হচ্ছে n+1 তম পদ। এবার দেখো ক্রমিক সংখ্যা মানে কি, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, তার মানে n+1 তম পদ মানে n+1, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, এরকম ভাবে যদি যায় ক্রমিক সংখ্যা, তার মানে নিশ্চয়ই n+1 তম পদ মানে n+1, তাহলে আলটিমেট যেটা পেরাবো সেটা হচ্ছে n+1টাই হচ্ছে আমাদের মধ্যমা, সেখান থেকে দেওয়া আছে n+103/3, n+103/3, ব্যাস। এটা দেখো কোনাকুনি গুণ করো, তার মানে 3n+3 সমান n+103, আর 2n সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 100, তাহলে বা n সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 50। আমার কার ভ্যালু চেয়েছিল, আমার হচ্ছে n এর ভ্যালুই চেয়েছিল, n এর মান নির্ণয় করো, তার মানে n এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 50। দেখো ভালো করে বুঝবে, কিন্তু মধ্যমা পদ কিন্তু n+1 তম পদ,
এবার দেখো ক্রমিক সংখ্যা যাচ্ছে মানে কি প্রথম পদ 1, দ্বিতীয় পদ হচ্ছে 2, তার মানে n+1 তম পদ মানেই সেই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে n+1। তাহলে n+1 সমান যেটা দেওয়া ছিল করলাম, সেখান থেকে আমরা n এর ভ্যালুটা বার করে দিলাম। তার মানে দেখো আমি তোমাদের কি করলাম, পুরো হচ্ছে পেজটাকে কমপ্লিট করে দিলাম, যেটা হচ্ছে আমি 5 নম্বর মডেল কোশ্চেন পেপার সেট যেটা করাচ্ছিলাম পার্ট 1। পার্ট 2 তে তোমরা কি পাবে, 5 এর দাগ থেকে বাকি যে পোর্শন গুলো সেটা হচ্ছে সম্পূর্ণ পাবে। যদি তোমরা মাধ্যমিকের জন্য আমার চ্যানেলটাকে একটু ফলো করো, তোমরা দেখবে ভালো একটা জায়গায় পৌঁছে দেবে এবং ভালো নাম্বার তোমরা আশা করতে পারো। কারণ আমি তোমাদের ভলিউম 2 এর সম্পূর্ণ সলিউশন দেবো, তার সাথে সাথে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি লাইভে এসে একদম প্রত্যেকের নাম ধরে যে যে প্রবলেমটা ছিল তাদের আমি পুরো সমাধান দেবো। আমি একটা করে সপ্তাহে ডেট দেবো, তার আগে যত ম্যাথ আছে সবকে কালেক্ট করবো, সমস্ত সমাধান তোমরা পাবে। সমস্ত সমাধান, এমন নয় যে একটা আধটা সমাধান দিয়ে রেখে দেবে, একদম পাঠিয়ে রাখবে, আমি তোমাদের ডেট দেবো, তখন আমি পুরো পুরো সমাধান তোমরা পেয়ে যাবে। আমাকে পাঠিয়ে রাখবে, আমি একদিন লাইভে এসে বলে দেবো তোমাদের যার যেটা অসুবিধা। আমার ফোন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 9832934218, তোমরা সেভ করে নেবে চিন্টু স্যার বলে। ব্যাস, এই নাম্বারে তোমরা আমাকে পাঠাবে, আমি তোমাদের সলিউশন দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি জায়গাগুলো। সবাই দারুণভাবে পড়াশোনা করো, আমাদের সকলেরই যেটা লক্ষ্য সেটা হচ্ছে মাধ্যমিক। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা, সবাই দারুণভাবে পড়াশোনা করো। চলো।